আমি দেবযানী, আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের সকলের প্রিয় অভিনেতা এবং তিনি নাট্যকার এবং নাট্য নির্দেশক কৌশিক সেন। তো আজকের আড্ডা তার আগামী ছবি আসছে দাবারু এবং তার সঙ্গে আরও তার নাটক সব কিছু নিয়েই আজকে আমরা কথা বলবো কৌশিক সেনের সঙ্গে। কৌশিক দা, তোমাকে প্রথমেই জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। সামনে একটা ছবি আসছে দাবারু, কিন্তু মানে এই তুমি কি নিজে দাবা খেলা বা দাবার প্রতি তোমার কতটা? আমি যেরকম যে জেনারেশনের ছেলে, সেই সময় দাবা টাবাগুলো আমাদের কলকাতা শহরে সেরকম জনপ্রিয় হয়নি এবং কোথাও ওটা মনে হতো যে ওটা একটু বয়স্ক মানুষরা খেলে, অলস মানুষরা খেলে, এরকম কতগুলো ভুল ধ্যান ধারণা ছিল। আমরা বড্ড বেশি ফুটবল, ক্রিকেট, আউটডোর গেমস নিয়ে ব্যস্ত থাকতাম এবং আমরা ভাবতাম ওটাই পুরোটা। তারপর আমরা আস্তে আস্তে দিব্যেন্দু বড়ুয়াকে পাই এবং আস্তে আস্তে রাশিয়ান মাস্টার্সদের নাম শুনতে শুরু করি এবং সূর্য শেখরের নাম সেইভাবেই আসে এবং তারপর আমরা অচিরেই দেখি যে আমাদেরকে সকলকে বিস্মিত করে এবং বোকা বানিয়ে যে তথাকথিত অলস বা নিষ্কম্মা খেলাগুলো যেগুলো মনে হয় সেগুলো বিশ্বের দরবারে পৌঁছে গেছে এবং ফুটবল টুটবল কোথায় পিছিয়ে গেছে, মানচিত্রে অস্তিত্বই নেই, কিন্তু এরা বিশ্বের কাছে একেবারে পৌঁছে গেছে, পৌঁছে দিয়েছে, মানে তারা বিশ্বের দরবারে ভারতকে অন্য জায়গায় নিয়ে গেছে। তখন বরঞ্চ নিজেদের একটু আফসোস হয়েছে যে ঠিক আছে খেলাধুলো করেছি, ভালোই লাগে, এখনও ফিট আছি সেই কারণে এত খেলাধুলো করতাম বলে, কিন্তু তখন মনে হতো না, এখন মনে হয় যে সত্যি সত্যি একটু দাবা খেললেও ভালো হতো আর কি, আর একটু ভালো হতো। তো মানে সেই অভ্যেসটা হয়নি, কিন্তু ঠিক আছে, মানে ওই ভুল ধারণাটা আস্তে আস্তে কেটে গেছে যে দাবাটা ভীষণ ইন্টেলিজেন্ট একটা খেলা। এবং সেদিনকেই সূর্য বলছিল যে দেখে মনে হচ্ছে যে শারীরিকভাবে কিছুই হচ্ছে না, কিন্তু মাথার মধ্যে সাংঘাতিক মুভমেন্ট হচ্ছে, প্রচণ্ড হচ্ছে, বলা বাহুল্য। সেটাই, মাথার মুভমেন্ট করতে গেলেও কিন্তু আমার মনে হয়েছে যে একটা শারীরিক মানে তার কোথাও জিম করা বা তারও শারীরিকভাবে কৌশলটাও তারও খুব জরুরি হয়ে পড়ে। কনসেন্ট্রেশন জিনিসটাই তো একটা সাংঘাতিক ব্যাপার এবং তার সাথে সাথে একটা মনস্তত্ত্বের খেলাও তো চলে। উল্টো দিকে যে বসে আছে তার চালটাকে আন্দাজ করা, তাকে একটু সাইকোলজিক্যাল একটা প্রেশারের মধ্যে অনেক কিছু আছে এর মধ্যে। মানে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় যে হয়তো বসে বসে খেলছে, কিন্তু ব্যাপারটা তো অত সহজ নয়, আমরা জানি সবাই সেটা। তা তোমার নিজে দাবা খেলা মানে সেভাবে না হলেও কিন্তু এই ছবিটা প্রতীক্ষিতের সঙ্গে, মানে যে পরিচালক প্রতীক্ষিত বসু, সেই যে বুনটটা যেভাবে করেছে ছবিটার ক্ষেত্রে, এবং সবচেয়ে যেটা ভারতবর্ষে মানে এখন তো বায়োপিক অনেক কিছু আমাদের তৈরি হচ্ছে আমরা দেখছি, কিন্তু এইভাবে দাবা এবং তার সঙ্গে বায়োপিক এবং তার সঙ্গে এই খেলাটা কিভাবে মানুষের কাছে প্রয়োজন এবং সেটা গিয়ে মানুষ কোথায় নিয়ে যাচ্ছে সেটার মিশেল রয়েছে কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে। তো তোমার কাজ করা এবং তোমার চরিত্র, এগুলো যদি একটু দর্শকদের বলো। প্রতিকৃত যখন এটাকে আমাকে বলে তখন আমি একটু ফ্র্যাঙ্কলি স্পিকিং গোড়ায় একটু হেজিটেন্ট ছিলাম যে আবার একটা মানে যেরকম একটা হয় আর কি, খুব ইম্পর্টেন্ট ফ্ল্যাশি চরিত্র, কিন্তু সেটা খুব বেশিক্ষণ থাকবে না পর্দায়, তো আমি হেজিটেট করছিলাম একটু। তো তারপরে যেটুকু ব্রিফ ও আমাকে দিয়েছিল এবং পরবর্তীকালে যখন আস্তে 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 বুঝতে পারলাম যে চরিত্রটা করছি সেই চরিত্রটা কিন্তু ফিকশনাল নয়, মানে সূর্যশেখরের জীবনে এরকম একটা চরিত্র এসেছিল এবং একটা মানুষের জার্নি তো এরকম স্মুথ হয় না, তো ওর জার্নিটাও সেরকম ছিল না। তো এই লোকটি, আমি চরিত্রটা নিয়ে খুব বেশি দর্শকদের বলবো না, ওটা একটা সারপ্রাইজ থাকুক। মানে এই চরিত্রটা কিভাবে কন্ট্রিবিউট করে, মানে আমরা জানি যে পজিটিভলি এবং নেগেটিভলি সব রকম কন্ট্রিবিউশন একটা, হ্যাঁ, কোনোটাই ফেলে দেওয়ার নয় জীবনে, শুধু ভালোটাই তো নয়, খারাপটাও আছে, শুধু খারাপটা নয়, ভালোটাই আছে। ফলে এই চরিত্রটা সূর্যশেখরের জীবনে কীরকম কন্ট্রিবিউশন এনেছিল এবং ছবিতে প্রতিকৃত সেটাকে কীভাবে নিয়ে এসেছে, সেটা আমার মনে হয় দর্শকের ভালো লাগবে দেখলে। তো আমার যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, অনেক সময় ডিরেক্টররা কাজ করিয়ে নেবার জন্য বলেন যে এটা, যদিও আমাদের মতো সিনিয়রদের ক্ষেত্রে সেটা সব সময় যে হয় তা নয়, কিন্তু অনেক সময় আমরা বিশ্বাস করে ঠকেছি, এটাও হয়েছে জীবনে, যে যেরকমভাবে মৌখিকভাবে ডিরেক্টর বলেছিল, আমরা কাজ করতে গিয়ে ফ্লোরে দেখি যে ওমা কিছুই নেই, তোমাকে তো কিছু জায়গা দিতে হবে অভিনেতাকে। তো সেদিক থেকে আমি দেখলাম যে যেটুকু আমার পরিসর আছে সেটা কিন্তু বেশ ইন্টারেস্টিং,
সেটা আমি কাজ করতে পারবো, সেটা আমার ভাল লেগেছে। এবং আমার মূলত কাজ ছিল চিরঞ্জিতদার সঙ্গে, ঋতুপর্ণার সঙ্গে এবং কিশোর সূর্য তার সঙ্গে। সেটা ভালো লেগেছে আমার কাজটা করে। এবং মধুরা ক্যামেরাম্যান ছিল এবং ওরা যেভাবে শর্ট প্ল্যানিংগুলো করেছিল, যেভাবে চরিত্রটাকে এনেছে, সেটাতে আমি কোয়াইট স্যাটিসফাইড। এবারে দেখা যাক দর্শকদের কীরকম লাগে। এবং আমার যে কথাটা তুমি বলছিলে যে বায়োপিকের তো একটা ঢল নেমেছে এবং স্পোর্টস ফিল্মও প্রচুর হচ্ছে, কিন্তু সেই স্পোর্টস ফিল্মগুলো আমরা খেয়াল করলে দেখবো সবই কিন্তু ভীষণ ফিজিক্যাল স্পোর্টস। সাকসেস মানে আমাদের কাছে কিন্তু এখনো দাবা খেলা, সেটাতে একটা ওয়ার্ল্ড ওয়াইজ নাম রাখা এবং তারপরে সেটা নিয়েও যে একটা আলাদাভাবে ছবি হতে পারে, এই ধারণাটা কিন্তু একটু পরের দিকে। আমরা যে কারণে বায়োপিকগুলো দেখছি, তুমি দেখো সেটা হচ্ছে অন্য ধরনের রয়েছে আর কি, সমস্ত কিছুই আর কি। আমার এখানেই একটা মনে হয় এটা খুব ভালো, মানে প্রতিকৃতির এটা খুব ভালো একটা কমেন্ডেবল একটা ডিসিশন। আরেকটা হচ্ছে উইন্ডোজেরও আমি বলবো, উইন্ডোজ যে সাকসেসফুল হয় না, দেখো আমি খুব পরিষ্কার বলছি, মানে এখন একটা বয়সে পৌঁছে গেছি, এখন ফালতু মিথ্যে কথা বলে লাভ নেই। আমার যে উইন্ডোজের সব ছবি ভালো লাগে তা নয়, সাকসেসফুল হওয়াটা একটা অন্য প্রশ্ন। মানে সাকসেসফুল হবে মানেই সেই ছবিটা আমার ভালো লাগতে হবে, এমন কোনো মাথার দিব্যি নেই। কিন্তু এটাও তোমাকে ভাবতে হবে যে কেন একটা প্রোডাকশন হাউস সাকসেসফুল হয়। আগে তার সাকসেসটাকে রেসপেক্ট করো, তারপর তুমি ক্রিটিসাইজ করো। এটা একটা ব্যক্তির ক্ষেত্রেও এটা হয় আর কি। ধরো আমি বলছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মানে ওনার সব অভিনয় কি আমার ভালো লাগে? মোটেই না। কিন্তু লোকটা সাকসেসফুল এবং এতদিন ধরে একটা সাকসেস ধরে রেখেছে কি করে, কোন কারণ তো থাকে। তো সেই সাকসেসটাকে আগে স্যালিউট করো, তারপর ক্রিটিসিজমে যাও। ফলে উইন্ডোজের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে ওরা না যেটা করে সেটা হচ্ছে, দেখবে যে ওরা না সোশ্যাল স্টাডিটা ভীষণ ভালো। মানে এমন বিষয় ওরা, মানে ওদের ছবির মেকিং নিয়ে তুমি প্রশ্ন তুলতে পারো, শুধু দৈনন্দিন জীবন নয়, এমনকি আমি বলছি সোশিও পলিটিক্যাল অ্যাসপেক্ট, সেটাও কিন্তু খুব স্ট্রং। হয়তো সেটাকে কখনো কখনো ওরা একটু সিম্পলিস্টিক ওয়েতে পোর্ট্রে করে, যেটা হয়তো আমার পছন্দ নয়। আমার মনে হয় যে এরকম একটা পলিটিক্যাল সাবজেক্ট ধরলো, আর একটু ডিপে গেল না কেন? কিন্তু উপায় নেই, আমাদের এই মুহূর্তে বাংলা ছবির বাজারটা যেখানে খুব ডিপলি পলিটিক্যাল একটা জায়গায় চাইলেও তুমি ঢুকতে পারবে না, মানুষ অ্যাকসেপ্ট হয়তো করবে না, বা হয়তো টাকাটা ওঠা মুশকিল হয়ে যাবে। কিন্তু ওরা যে সাবজেক্টগুলোর ওপর হাত রাখে না, সেই সাবজেক্টগুলো কিন্তু একটা সোশিও পলিটিক্যাল ইকোনমিক একটা রিলিভেন্স আছে, সেইটা কোথাও একটা মানুষকে স্পর্শ করে এবং তারপরে ওদের মেকিংটার মধ্যে সেটা আছে। এই দাবাড়ুর ক্ষেত্রেও তাই হয়েছে। ওরা কিন্তু একটা স্টাডি করেছিল যে প্যান্ডেমিকের সময় থেকে প্রচুর ছেলেমেয়েরা ইনডোর গেমসের দিকে যাচ্ছে এবং দাবার একটা চল তৈরি হচ্ছে কম বয়সীদের মধ্যে, এবং সেইখান থেকে প্রতিকৃতির সঙ্গে ওরা একটা ইন্টারাক্ট করে এবং প্রতিকৃতকে একটা স্ক্রিপ্ট তৈরি করতে বলে, প্রতিকৃত একটা চমৎকার স্ক্রিপ্ট তৈরি করে এবং সেটা থেকে শিবু এবং নন্দিতা দিয়ে ওরা ইন্সপায়ার্ড হয়ে বলে চলো করো। সো এইভাবে আমার মনে হয় একটা ভালো কাজ হয়। অনেকগুলো ছবিতে আমরা দেখেছি, যেমন ধরো অর্ধাঙ্গিনী, সেখানেও কিন্তু তোমার চরিত্র যে দুজন মহিলা, সেখানে তাদের নিয়ে গল্পটা এগোচ্ছে, কিন্তু তোমার যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু অল্প হলেও সারা ছবি জুড়ে তুমি ছিলে। এবং আরও অনেক ছবিতে আমরা তোমাকে এভাবে পাই এবং তোমার চরিত্রকে। এটা দুটো কারণ আছে। একটা হচ্ছে যে আমার মানে এটা অনেক দিন থেকে আমার মধ্যে এসে গেছে যে একটা সার্টেন বয়সের পর থেকে আমার কাছে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে থিয়েটার। ঠিক আছে, আমি এখন যেভাবে আমার পেশাদার জগৎটাকে দেখি সেটা হচ্ছে যে আমার নিজের পেশা নিয়ে আমি আর খুব একটা চিন্তিত নেই। মানে ওই যে বলে না, একটা ক্যারিয়ার এটা হবে, আচ্ছা এটার পরে এই ছবিটা হবে, এটার পরে এটা হবে, আমার ওই রকম আর কোনো স্পৃহা খুব একটা নেই। আমার যেটুকু স্বপ্ন বলো, আমার পরিশ্রম বলো, নিষ্ঠা বলো, প্রিপারেশন বলো, সবটা থিয়েটার ওরিয়েন্টেড। কিন্তু আমি বুঝে গেছি, মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে আমাদের দেশে থিয়েটার করে তুমি খেতে পাবে না, ফলে তোমাকে একটা অন্য কাজ করতে হবে। ফলে আমাদের থিয়েটারে কেউ প্রফেসরি করেছে, কেউ ব্যাংকে চাকরি করেছে, কেউ পেশাদার জগতে কাজ করেছে, ফলে আমাকেও তাই করতে হয়েছে। ফলে আমার কাছে পেশাদারি সিনেমা, সিরিজ, এখন যদি বলো সিরিয়াল, আমি খুব একটা এখন আর বাছবিচার করি না, কারণ আমি মোটামুটি বুঝে গেছি যে আমাকে যদি থিয়েটারটা ভাই করতে হয়, এবং তোমরা অনেকেই জানো যে থিয়েটারটা বহু ক্ষেত্রেই
কলকাতা শহরে অনেক লোককেই মানে নিজেদের টাকা পয়সা দিয়ে করতে হয়। আমি রেশমি এমনকি ঋদ্ধিও আমরা কিন্তু দলে অনেকটা কন্ট্রিবিউট করি নিজেরা বা আমাদের নামের জন্য প্রচুর মানুষকে আমরা পাই যারা আমাদেরকে টাকা পয়সা দেন। ফলে এইভাবে যদি আমাকে থিয়েটারটা করতে হয় তাহলে কিন্তু আমাকে পেশাদারি জগতে আমাকে একটা নিয়মিত কাজ করে যেতে হবে। এবার এটা হচ্ছে প্রথম কারণ। সেকেন্ডলি হচ্ছে অর্ধাঙ্গিনী বা দাবাড়ু এই দুটোর ক্ষেত্রে আই মাস্ট সে যে স্ক্রিপ্টটা খুব ভালো ছিল। কৌশিকের স্ক্রিপ্টের তো কোনো তুলনাই হয় না, এবং সেখানে কৌশিকের ছবিতে কম চরিত্র, ছোট চরিত্র করার মধ্যে একটা তৃপ্তি আছে। মাঝখানে তো সিরিয়াল করোইনি, তারপরে একটা আবার আমরা তোমাকে পেলাম অদ্ভুতভাবে একটা অসম রিলেশনে একটা দুর্দান্ত চরিত্র তুমি প্রেজেন্ট করলে। মজার কথা কিন্তু রাজ যখন আমাকে বলেছিল যে তুমি সিরিয়ালটা করবে, কিন্তু দাদা তুমি কিন্তু মেন রোল, মাসে 22-23টা ডেট লাগবে, তুমি কী করে ম্যানেজ করবে? আর দেখো আমি একটা শর্তে করতে রাজি আছি, সেটা হচ্ছে যে তোমার এই সিরিয়ালটা যখন আমি করি তাহলে কিন্তু আমি অন্য কাজ ছেড়ে দেবো, একদম, কিন্তু থিয়েটারটা ছাড়তে পারবো না। তাহলে আমার সঙ্গে কিন্তু থিয়েটার অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। রাজ কিন্তু সেটা করেছিল, এবং আমি তোমাকে বলছি এটার জন্য আমি কি ছবি ছেড়ে দিয়েছি। এমনকি এই যে বলো এই যে অনুষ্কাকে নিয়ে যে ছবিটা হলো না, আচ্ছা এই যে ক্রিকেটার যে নিচে ওর ঝুলন গোস্বামীকে নিয়ে যে ছবিটা, তাতে ওর প্রথম মানে অনুষ্কা শর্মা যে চরিত্রটা করছেন তার ফার্স্ট মেন্টরটা আমার করার কথা ছিল। ওইটাও কিন্তু আমি গোধূলি আলাপের সঙ্গে ক্ল্যাশ করছে বলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমার থিয়েটারের জন্য আমি কম্প্রোমাইজ করিনি। ফলে আমি রাজকে বলেছিলাম যে আমি তোমার জন্য আমি মানে সিরিজ ছেড়েছি, আমি অন্য ছবি ছেড়েছি, একমাত্র শেষের দিকে বগলা মামাটা অ্যাডজাস্ট করতে পেরেছিলাম তাই করেছিলাম ধ্রুবর ছবিটা, কিন্তু এছাড়া আমার কিন্তু কোনো আফসোস হয়নি যে গোধূলি আলাপের জন্য আমি একটা হিন্দি ছবি ছাড়লাম, বা আমি থিয়েটারের জন্য ছাড়তে পারবো না। তুমি বোধহয় অনেক বেশি একদিকে লাকি, তুমি এমন এমন মানুষের সঙ্গে নাটক করারও সুযোগ পেয়েছো যেগুলো সচরাচর মানুষ পান না, এবং তোমার ঠিক সিরিয়াল বলো, তোমার সিনেমা বলো, পাশাপাশি নাটক, সেই নাটকগুলো কিন্তু একটা সময় মানে কলকাতা শহরে কাঁপিয়েছে আর কি মঞ্চ। হ্যাঁ, মানে আমাদের মানে আমি বলছি যে থিয়েটারের আমার পারিবারিক কারণে, আমার বাবা মার কারণে সেটা আসা, এবং তারপরেই যে মানুষটা সাহচর্য পেলাম সৌমিত্র চট্টোপাধ্যায়, ফলে থিয়েটারের প্র্যাকটিসটা আমার চিরকাল ভালো হয়েছে, এবং ওনার মাধ্যমে যাদের সঙ্গে কাজ করতে গেলাম, রবি ঘোষ, নির্মল ঘোষ, অনুপ কুমার, লেজেন্ডস সমস্ত, এবং চলচ্চিত্র জগতেও যখন কাজ করলাম মৃণাল সেনের সঙ্গে কাজ করেছি, তপন সিংহর সঙ্গে কাজ করেছি, পরবর্তীকালে অঞ্জন দত্ত, অপর্ণা সেন, এবং এই পরের দিকে যারা এসেছেন, তো সবারই মধ্যে থিয়েটারের একটা খুব রেসপেক্ট ছিল। মানে তপনবাবু, মৃণাল সেন বহুবার আমার থিয়েটার দেখতে এসেছেন, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, থিয়েটারের সম্পর্কে একটা রেসপেক্ট, মানে আমাদের জেনারেশনে যে আমরা যারা থিয়েটার করি, সুমন মুখোপাধ্যায়, আমি, ব্রাত্য, দেবেশ, গৌতম হালদার, আমরা কিন্তু তৈরি করতে পেরেছি থিয়েটারের সম্পর্কে একটা রেসপেক্ট তৈরি করতে পেরেছি, যেখান থেকে তারা আমাদের নাটক দেখেছেন, অন্য জগতের লোকজনরা দেখেছেন, এবং সেইগুলোকে নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে। আমাদের প্রযোজনা থেকে বহু ছেলেমেয়েরা এই সমস্ত পরিচালকদের কাছে কাজ করতে গেছেন। তো আমার মনে হয় যে সেইটা একটা খুব সুন্দর, একটা খুব স্যাটিসফ্যাকশন দেয়। আরেকটা জিনিস জানবো যে আজকে তো ঋদ্ধির বাবা, তো অভিনেতা কৌশিক সেন না ঋদ্ধির বাবা যখন পরিচয় হয়? আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার মনে হয় যে অন স্টেজ তুমি যদি বলো, মানে খুব নিরপেক্ষভাবে বলছি, মানে আমি খুব ভালো নাট্য পরিচালক, কিন্তু মঞ্চে আমি তোমাকে বলছি রেশমি ইজ ফ্যাবুলাস অ্যাক্টর অন স্টেজ। মানে ও যা 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 চরিত্র স্টেজে করেছে, ম্যাকবেথ থেকে, মাদার কারেজ থেকে শুরু করে, হালামলে হ্যামলেটের গার্ট্রুড থেকে শুরু করে, রেশমি ইজ আ ফ্যাবুলাস অ্যাক্টর। মানে ওর সঙ্গে মঞ্চে এঁটে ওঠা মুশকিল। আর ঋদ্ধি কিন্তু আমি বলবো তুই যদি কম্পেয়ার করো, হি ইজ আ ফার বেটার অ্যাক্টর অন স্ক্রিন, কিন্তু ওর এইটা ও ভেঙেছে হ্যামলেটে এসে। হ্যামলেটেও এমন একটা পারফরমেন্স করেছে যে ওকে দেখার জন্যই একটা দর্শক প্রায় 4-5 বার করে হ্যামলেট দেখছে। তো এইটা আমাকে বাবা হিসেবে খুব তৃপ্তি দিয়েছে যে
মানে ওর থিয়েটারের নিজের অভিনয়টা নিয়ে খুব কনফিডেন্স কোনো দিন ছিল না, কারণ ও তার আগে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়ে গেছে নগর কীর্তন করে, বা অন্য অনেকগুলো ছবিতে, তুমি যেন বম্বেতে একাধিক ছবিও করেছে। ও খুব কমফোর্টেবল ইন ফ্রন্ট অফ ক্যামেরা, কিন্তু ওর থিয়েটারটা নিয়ে একটু স্কেপটিক্যাল থাকতো। কিন্তু রিসেন্টলি পর হ্যামলেট, সুমনের আজকের শাহজাহান, এগুলো করার পরে ও একটা পরিচয় তৈরি করতে পেরেছে একজন নাট্য অভিনেতা হিসেবেও। এইটা আমাকে এবং রেশমি দুজনকেই খুব তৃপ্তি দেয়। তো সব মিলিয়েই সামনে আসছে দাবারু আর কি। আর তাহলে তুমি দর্শকদেরকে কি বলবে? দর্শকদেরকে বলবো যে মানে দেখুন, আপনাদের পয়সা দিয়ে আপনাদের টিকিট কেটে আসবেন, আমি একটা ছবিতে অভিনয় করেছি, আপনাদের মনে হতেই পারে যে এই লোকটা তো ছবির কথা বলবেই, বিকজ হি ইজ পার্ট অফ দিস প্রজেক্ট। কিন্তু আপনারা যতটুকু আমাকে চেনেন, তার যদি সামান্যতম বিশ্বাস থাকে, আমি বলবো যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং কাইন্ড অফ অ্যান এফার্ট। একজন ইয়াং পরিচালক কাজ করেছে, যার ব্যাকিংয়ে উইন্ডোজের মতো একটা প্রোডাকশন আছে, দীপঙ্করদের মতো একজন অ্যাক্টর আছে, ঋতুপর্ণা আছে, চিরঞ্জিত আছেন, বাচ্চাগুলো খুব ভালো করেছেন, বিশ্বনাথ আছে, অনেকে আছেন। আসুন দেখতে, আমার মনে হচ্ছে আপনাদের ভালো লাগবে, আপনারা ঠকবেন। একটা খুব, আমরা তো অনেক সময় আফসোস করি যে আলাদা রকমের ছবি হচ্ছে না কেন, সেই ব্যোমকেশ, সেই ফেলুদা, সেই থ্রিলার, হ্যাঁ, তার বাইরে একটা ছবি হলে সেটাকে প্লিজ সাপোর্ট করুন। তার মানে বোঝাই যাচ্ছে এই গরমকে উপেক্ষা করে 10 তারিখ অর্থাৎ 10th মে মুক্তি পাচ্ছে দাবারু। সঙ্গে আরও বেশ কিছু ছবি মুক্তি পাচ্ছে, কিন্তু না, গরমকে উপেক্ষা করে কিছুক্ষণ যদি আমরা মনে করি না আমরা একটু শান্ত পরিবেশে একটু এসিতে বসে একটা উপভোগ করব ফ্যামিলির সবাই, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু হলে আসতেই হবে।